হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের ৯১ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের হাড় হিম করা সত্য ভৌতিক কাহিনীটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রুদ্র দাস, ঠাকুরনগর, উত্তর ২৪ পরগনা থেকে। প্রথমেই আমি রুদ্রবাবুকে অভিশপ্ত রাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ঘটনা আমাদের চ্যানেলের সাথে শেয়ার করার জন্য। তাহলে চলো বন্ধুরা, কানে হেডফোন লাগিয়ে ভয়ঙ্কর শিহরণ জাগানো ভূতেদের রাজ্য থেকে ঘুরে আসি। রুদ্রবাবু তখন ১২ বা ১৪ বছরের ছেলে। উনি ওনার মা বাবার সাথে তখন ইছাপুরের একটা ভাড়া বাড়িতে থাকতেন। তোমাদের একটু ভাড়া বাড়িটার ব্যাপারে দু একটা কথা বলে রাখি। ওই বাড়িটা ছিল অন্তত পক্ষে ৩০-৪০ বছরের পুরনো। বাড়িটা ছিল ৩ তলা, নিচের ২টো তলাই ছিল খালি। বাড়ির মালিক মারা গিয়েছিলেন বহু বছর আগেই। ওনার বড় ছেলে প্রমথবাবুই ওই বাড়িটির দেখাশুনো করতেন। ইছাপুরের মতো জনবহুল শহরে সহজেই বাড়ি ভাড়া পাওয়াটা বেশ শক্ত। তার ওপর সেলামি, অগ্রিম টাকা, ১১ মাসের চুক্তিপত্র তৈরি করা ইত্যাদি বেশ ব্যয়বহুল ও ঝক্কির কাজ। কিন্তু অদ্ভুত বিষয় হলো এই যে রুদ্রবাবুর বাবা, যিনি ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে একজন ইঞ্জিনিয়ার পদে কাজ করতেন, তিনি খুব সহজেই বাড়িটি পেয়ে গিয়েছিলেন। বাড়িটা পুরনো হলেও বেশ আকর্ষণীয় ছিল। দক্ষিণ খোলা ব্যালকনি আর প্রায় ১৫০০ স্কোয়ার ফুটের প্রশস্ত খোলা ছাদ। ওনাদের প্রথমে মনে একটু খটকা লাগছিল বটে যে কেন এত সুন্দর বাড়িতে প্রমথবাবু ভাড়াটে পাচ্ছিলেন না। পরে রুদ্রবাবুর বাবা আর দ্বিতীয়বার না ভেবেই ওই বাড়িতেই পরিবার সমেত শিফট করে যান। আর সেটাই ছিল ওনার জীবনের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত। প্রথম দিন রাতে ওনারা ডিনার সেরে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন, কারণ সারাদিন মালপত্র টেনে ওনারা ভীষণ ক্লান্ত ছিলেন। এক ঘুমেই একেবারে সকাল। ওনারা ঘুম থেকে উঠে দক্ষিণ খোলা ব্যালকনিতে গিয়ে একটু দাঁড়ান। দেখেন প্রায় গা ঘেঁষা বড় বড় দালান বাড়ি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আসলে শহরে আর নগরে জনসংখ্যা বেশি, তাই বাড়িঘরও বেশি। বেশ ভালো বাতাস আসে ব্যালকনি থেকে। ওনাদের মনে হলো যে যথেষ্ট সস্তায় ওনারা বাড়িটা ভাড়াতে পেয়ে গিয়েছিলেন। রুদ্রবাবুর বাবা অফিস থেকে ২ দিনের ছুটিও নিয়েছিলেন। অতএব নো টেনশন, জমিয়ে বাজার করে রুদ্রবাবুর মা রান্না করে দুপুরে একেবারে বুনেদি কায়দায় লাঞ্চ সারেন ওনারা। বাকি দিনটা গোছগাছের কাজটাও করেন রুদ্রবাবুর মা বাবা। পরে রাতের দিকে প্ল্যান হয় ওনারা কোনো একটা ভালো রেস্টুরেন্টে ডিনার সেরে বাড়ি ফিরবেন। কাছেই গঙ্গা, সুতরাং চান্স মিস করা যাবে না। ওনারা গঙ্গার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোন রাত ৯টা নাগাদ। যেই ওনারা ওনাদের সদর দরজায় তালা লাগিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন, ওই বাড়ির একজন বয়স্ক দারোয়ান এসে রুদ্রবাবুর বাবাকে বলেন, আপনারা বুঝি ওই ৩ তলাটা ভাড়া নিয়েছেন? তা ভালো, তবে বাড়ির বর্তমান মালিক প্রমথবাবু কি আপনাদের কিছু বলেছেন? রুদ্রবাবুর বাবা একটু ভুরু কুঁচকে ওনাকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপারে বলুন তো? ওই বৃদ্ধ দারোয়ান বলেন, না মানে এই বাড়িতে থাকতে হলে কিছু নিয়ম মানতে হয়।
রুদ্রবাবুর বাবা একটু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেন, নিয়ম? কি নিয়ম বলুন তো? ওই দারোয়ান গম্ভীর গলায় বলেন, মূলত 3টে নিয়ম। রাত 10টার পর ছাদে যাবেন না, কোনো প্রকার শব্দ শুনলে বাইরে বেরোবেন না, আর বেশি কিছু জানার কৌতূহল রাখবেন না। রুদ্রবাবুর বাবা ওই 3টে শর্তে জোর আপত্তি করে বলেন, এখন তো গরমকাল, তো রাতে খাওয়া দাওয়া সেরে ছাদে গিয়ে দাঁড়াতেই তো ভালোই লাগে। তাছাড়া ছাদে রাতে গঙ্গার ঠান্ডা বাতাসকে কে মিস করতে চায় বলুন তো? দারোয়ান একটু সক্রিয় হয়ে বললেন, খবরদার, এই ভুলটা করবেন না। রুদ্রবাবুর মা বিরক্ত হয়ে দারোয়ানকে বলেন, আচ্ছা ঠিক আছে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা এখন আসি, কেমন? কিছু দূর ওনারা হাঁটেন। 3 রাস্তার মোড়ে একটা হলুদ ভেপার আলোর নিচে এসে দাঁড়ান। রুদ্রবাবুর মা রুদ্রবাবুর বাবাকে জিজ্ঞাসা করেন, ব্যাপারটা কি বলো তো? দারোয়ান এসব কি বললেন? রুদ্রবাবুর বাবা বললেন, আরে ছাড়ো তো, বুড়ো দারোয়ান, বুড়ো বয়সের ভীমরতি আর কি। কালই আমি প্রমথবাবুর সাথে কথা বলে নেব। ওনারা গঙ্গার পাড়ে কিছুক্ষণ বসে তারপর একটা ভালো রেস্তোরাঁতে গিয়ে ডিনার সারেন। বাড়ি ফেরার পথে ফলের দোকান থেকে কয়েকটি ভালো আপেল কেনেন, কারণ আপেল রুদ্রর বড় পছন্দের ফল। ওনারা বাড়ির সিঁড়িতে পা দিয়েই দেখেন পাশে একটা চেয়ারে সেই বৃদ্ধ দারোয়ান বসে ঝিমোচ্ছেন। রুদ্রর মা মুচকি হেসে ফিসফিস করে রুদ্রর বাবাকে বললেন, দেখো বুড়োর কীর্তি, দেখো গিয়ে ছাইপাশ গিলে ঘুমোচ্ছে কিনা, যত সব। ওনারা সিঁড়ি দিয়ে 3 তলায় ওঠেন মোবাইলের ফ্ল্যাশ অন করে, কারণ সিঁড়িঘরের আলোটা জ্বলছিল না, বোধহয় কেটে গিয়ে থাকবে। ওনারা ওনাদের ঘরের তালার সামনে গিয়েই একটা অদ্ভুত গন্ধ পান, কেমন যেন একটা চামড়া পোড়া গোছে। অদ্ভুত ব্যাপার তো, ওই বিল্ডিংয়ে শুধু ওনারাই থাকেন, সুতরাং অন্য বাড়িতে তো রান্না হবার প্রশ্নই নেই। তবে গন্ধটা ওই ছাদের দরজার কাছেই বেশ তীব্র। তবে কি ছাদে কেউ বা কারা রান্না করছেন? কি বা রান্না করছেন যার এত বাজে গন্ধ হতে পারে? বমি করে ফেলার জোগাড় হয় ওনাদের। রুদ্রবাবুর বাবা ছাদের দরজার কাছে গিয়ে দেখেন যে দরজাটা ভেতর থেকেই বন্ধ করা। তবে কেউ যদি ছাদে গিয়ে থাকে, সে গেলই বা কী করে? আশেপাশের বাড়িগুলোও তো একেবারে কাছে নয়, তাছাড়া তখন প্রায় মাঝরাত। অত রাতে কেউ বা কারা কেন রান্না করবে? যাই হোক, ওনারা দরজা খুলে ঘরে ঢোকেন। ভেতর থেকে ভালো করে খিল দিয়ে সিটকিনি দিয়ে দেন। রুদ্র মাঝখানে আর তার মা বাবা তার 2 পাশে শোন। খাটের পাশে একটা সাইড টেবিলের ওপর প্লাস্টিকের ঝুড়ির ওপর আপেলগুলি রাখেন। ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়েন। ব্যালকনি লাগোয়া জানলাটা খোলা রাখেন, যেহেতু সেটা গরমকাল আর দক্ষিণ দিক থেকে রাতে গঙ্গার ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করলে রাতে ওই রুমটা ঠান্ডা থাকবে। ওনারা শুয়ে শুয়ে কথা বলছেন। রুদ্রবাবু ঘুমিয়ে পড়েছেন। কিছুক্ষণ পর ওনাদেরও তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ একটা হালকা শব্দ হয় খাটের সেই পাশটা থেকে, যেদিকে সাইড টেবিলের ওপর আপেলগুলো ছিল। শব্দটা দ্বিতীয়বার হওয়াতে রুদ্রবাবুর মা খাট থেকে নেমে আলো জ্বালিয়েই অবাক। উনি দেখেন সেই সাইড টেবিলের ওপরে রাখা আপেলগুলি থেকে একটা একটা করে আপেল পড়তে আরম্ভ করেছে। উনি রুদ্রবাবুর বাবাকে ডেকে তোলেন। উনি বিষয়টা দেখে হতবাক হন।
খোলা জানালাটা দিয়ে যা বাতাস আসছে তাতে তো টেবিল থেকে আপেল পড়া সম্ভব নয়। এ তো রীতিমতো ভৌতিক ঘটনা। একটা একটা করে আপেল পড়ে রীতিমতো সেগুলো সারবদ্ধভাবে খোলা জানালাটার দিকে গড়িয়ে যেতে লাগলো। একটু পরেই ঘটল এক সাংঘাতিক ঘটনা। ছাদের ওপর থেকে প্রচণ্ড ভারী কিছু ছোটাছুটি করলে যেমন শব্দ হয়, তেমনই শব্দ হতে আরম্ভ করে। শব্দটা এতটাই ভারী আর তীব্র ছিল যে তাতে রুদ্রবাবুরও ঘুম ভেঙে যায়। উনি উঠে দেখেন যে ওনার মা বাবা রীতিমতোই ভয়ে ঘেমে উঠেছেন। মেঝেতে আপেলগুলো ছড়িয়ে রয়েছে আর ঘন ঘন ছাদ থেকে ধপাস ধপাস করে উচ্চ শব্দ হচ্ছে। এইভাবে কিছুক্ষণ চলার পর শব্দটার চরিত্র বদলে যায়। এবার শিলে মশলা বাটলে যেমন শব্দ হয় তেমনই শব্দ হতে আরম্ভ করে। ছাদের দরজা তো 10টাতেই বন্ধ হয়ে গেছে, তবে কেউ বা কারা ছাদে কিভাবে যেতে পারে? রুদ্রবাবুর মা বাবা রীতিমতো হনুমান চল্লিশা পড়তে আরম্ভ করেছেন। রুদ্রবাবু বুঝতে পারেন যে অস্বাভাবিক কিছু একটা ঘটছে। রুদ্রবাবু ও ওনার মা বাবা তখন ব্যালকনি লাগোয়া খোলা জানালাটার কাছে গিয়ে দাঁড়িয়েছেন। বাইরে বেরোনোর সাহস নেই কারোরই। কিছুক্ষণ পরে এক অদ্ভুত দৃশ্য দেখে কার্যত তিনজনেই জ্ঞান হারিয়ে ফেলেন। বন্ধুরা, ওই তিনজন একসাথে কি দেখেছিলেন জানো? ওনারা সামনের বিল্ডিংটার দেওয়ালে একটা বিশাল আকৃতির অবয়ব দেখেছিলেন। সামনের রাস্তার আলোটা ওই পাশের বাড়ির দেওয়ালে পড়ত। যে বাড়িতে ওনারা ভাড়া গিয়েছিলেন সেই বাড়ির ছাদে কেউ গিয়ে দাঁড়ালে তার ছায়াটা ওই পাশের বাড়ির দেওয়ালে পড়ত। ওই তিনজনই দেখেন এক বিশাল আকৃতির ছায়ামূর্তি বাড়ির ছাদে হেঁটে বেড়াচ্ছে। মূর্তিটা এতটাই বড় যে বুক পর্যন্ত ছায়াটা পাশের বাড়ির দেওয়ালে পড়েছে। মাথাটার ছায়া সেখানে নেই। প্রশ্নটা হলো যে ওই ছায়ামূর্তিটা কার এবং সে এতটা লম্বা কিভাবে? পরের দিন ওনারা সুস্থ হলে পর ফোন করে প্রমথবাবুকে ওই বাড়িতে ডেকে পাঠান। ওনাকে চাপ দেওয়াতে যে ঘটনাটা সামনে আসে সেটা শুধুমাত্র চাঞ্চল্যকরই নয়, বরং অবাক করে দেওয়ার মতোই। বহু বছর আগে ওই বাড়িতে এক ভদ্রলোক পরিবার সমেত ভাড়া এসেছিলেন। উনি ব্যবসা করতেন। ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়ে যাওয়াতে উনি মহাজনের টাকা কিভাবে ফেরত দেবেন সেই সংকোচেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। ওই আত্মার মুক্তি আজও ঘটেনি। রুদ্রবাবুর মা বাবা প্রমথবাবুকে যা নয় তাই ভাষায় অপমান করেন সত্য গোপন করার অপরাধে। পরে সেই বৃদ্ধ দারোয়ানও একই কথা স্বীকার করেছিলেন। পরের দিনই ওনারা অন্য বাড়ি ভাড়াতে নিয়ে শিফট করে গিয়েছিলেন। বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর গল্পটা যদি সত্যি ভালো লেগে থাকে গল্পটাকে একটা লাইক করো, যতটা সম্ভব শেয়ার করা সম্ভব সেটা করো। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। গুড নাইট, শুভরাত্রি। তোমাদের রাত শুভ হোক।